গল্পটার নাম বিফোর টাইম। বিফোর টাইম। বাড়ি ফিরতেই মা এক গাদা লুচি সাদা আলুর তরকারি জোর করে খাইয়ে দিল। পেটটা টই টুম্বুর ভরে গেছে। এরকম পেটে কাজ করা যায়? কিন্তু কোন মা এসব বোঝে? দূর চাই। এখন দৌড়তে হবে সেই ডানকুনি। সেখান থেকে মধুশ্রী ম্যাডামকে নিয়ে বেলুর বাজারে পৌঁছে দিয়ে তবে মুক্তি। অবশ্য এর জন্য টাকাটা ভালোই পাওয়া যায় মধুশ্রী ম্যাডামের থেকে। এমনিতে টোটো বুক করে একা কোথাও গেলে রেট 300। আসলে 200 হলেই ঠিক ছিল, কিন্তু কোভিড এসে সব উল্টে পাল্টে গেছে, তাই দরও অনেকটা বাড়াতে হয়েছে। কেউ কেউ গুইগাই করে এত দর নিয়ে, বলে কি করে এত টাকা দিয়ে যাব। যদি বুঝি পকেটে মাল্লু আছে, মুখে অমনি বলছে, তবে বুঝিয়ে দিই উঠবেন তো উঠুন, না হলে ফুটুন। কাজ হয় ম্যাজিকের মতো। যাত্রী সোনা মুখ করে টোটোয় চড়ে বসে। আবার যদি দেখি রিটায়ার্ড বুড়ো দাদু, পকেটে বেশি কিছু নেই, অথচ ভিড় বাসে উঠতে ভয় পাচ্ছে, তখন বেশ কম সম করে ভাড়া নিয়ে যায়। তখন টাকার বদলে মাথায় হাতটাত বুলিয়ে আশীর্বাদ এক্সট্রা জোটে, এই আর কি। আজ সকাল থেকেই মটকাটা গরম হয়ে আছে, সঙ্গে দমচাপা কষ্ট। রোজ খবরের কাগজ নেওয়াটা অনেকে টেরা চোখে দেখে জানি, টোটো চালানো পাবলিক রোজ খবরের কাগজ নেয়, এটাও বোধহয় একটা খবর। কিন্তু এটা আমার একটা অভ্যেস বলতে পারেন। আসলে গ্রাজুয়েশনের দোরগোড়ায় এসেও হলো না। না না, বাবা মরে যায়নি, আসলে ওটাই সবাই ভাবে কিনা। আহা বলতে কি যে জিভের সুখ হয় মানুষের কে জানে। পড়া কমপ্লিট হয়নি শুনলেই বলবে, আহারে বাবা মারা গেলেন বুঝি, কাঁধে গোটা সংসার এসে পড়লো। আরে না মশাই না, এমনি পড়তে ভাল লাগে না, ছেড়ে দিলাম, ব্যাস ফুরিয়ে গেল। মনে হলো নিজে কিছু একটা করি, নিজের রোজগার। বাবা জুট মিলে এখনো কাজ করে, দিব্যি আছে। মন খারাপ হয়েছে খড়গপুরের কুকুরের ঘটনাটা পড়ে। অত শয়তান মানুষ হলে এত নিষ্ঠুর হতে পারে। আমার ইচ্ছা করে ওদের ধরে পায়ে বোম বেঁধে দিই, উচিত শাস্তি। ওই খবর পড়ে সকালে চাটা কেমন বিস্বাদ হয়ে গেল। তারপরেই ফোন করলেন নিপা দিদিমণি, উত্তরপাড়া নিয়ে যেতে হবে। দিদিমণির বয়স হয়েছে, কিন্তু দেখতে লাগে বেশ কম বয়সী। মাঝে মাঝে আয়না দিয়ে দেখি তো, কুর্তি লেগিংস পরে আরো কম লাগে। প্রথম দিকে তো একবার ভুলও করে ফেলেছিলাম। নিপা দিদিমণির ছেলেকে জিজ্ঞেস করেছিলাম দিদিমণি ওর দিদি কিনা। শুনে সে কি হাসি ওদের, আমি তো ভোমলা মেরে দাঁড়িয়ে আছি। তারপর বলে কি না ওরা মা আর ছেলে। তবে তারপর থেকে নিপা দিদিমণি আমার উপর খুব খুশি, আমাকে ছাড়া অন্য টোটো নেয়ই না। এখন বুঝি মহিলাদের যদি বয়স কম বলা হয় তাহলে ওরা খুব খুশি হয়। নিপা দিদি ওই কুকুরের খবর পড়ে খুব কষ্ট পেয়েছেন, সারা রাস্তা ওই নিয়েই বকবক করছিলেন। বাড়ি ফেরার পথে দেখলাম বিজন কাকুর বাড়িতে কান্নার আওয়াজ। খিদে পেয়েছে খুব, সেই সকালের লুচি কখন হজম হয়ে গেছে। ভাগ্যিস মা জোর করে লুচিটা গিলিয়েছিল, নাহলে এতক্ষণ আকাশ পাতাল সব খেয়ে ফেলতে ইচ্ছা করতো। কিন্তু কেসটা কি, এরা কাঁদে কেন? আমার একটা খুব বদ অভ্যাস আছে জানেন, লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ার। মায়ের বক্তব্য। টোটো থামিয়ে নামলুম। এক পাড়ায় বাড়ি, যদিও বিজন কাকু আমাকে খুব তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেন। গ্রাজুয়েট নই, টোটো চালাই, পান মশলা খাই, না না গুটকা খাই না। দেখেছেন? আপনাদের কি এক পেশে ধারণা টোটো চালালেই গুটকা খেতে হবে আর পিচিক পিচিক করে রাস্তায় থুতু ফেলতে হবে? না, আমি মুখে মাস্ক পরি, রাস্তায় থুতু ফেলি না। আমার ব্যথা অন্য জায়গায়। এই বিজন কাকুর একটা পরী আছে, বুঝলেন না? মেয়ে, ঠিক নীল পরীর মতো দেখতে, ডাক্তারি পড়ে, সবে ঢুকেছে মেডিকেল কলেজে। মাঝে মাঝে আসে হস্টেল থেকে, আমার টোটোতে চেপে বাড়িও ফেরে কোনো কোনো দিন। আমি সেদিন টোটোর বদলে হেলিকপ্টার চালাই, মনে মনে ভাবি আর কি। মেয়েটা বাপের মতো না কুচু নয়, কথা বলে খুব, গলাটা কি মিষ্টি, রিন রিন করে বাজে কানের কাছে। বলে, তুমি পড়লে না কেন রাজুদা? পড়াটা কমপ্লিট করতে পারো তো? এখনো পারো, তারপর তোমার স্বাধীন ব্যবসা করতে তো কোনো বাধা নেই। একেবারে আমার মনের কথা ঠিক বলে দিয়েছে। স্বাধীনভাবে বাঁচবো বলেই তো টোটো চালাই, যখন খুশি যতক্ষণ খুশি চালাই। ইচ্ছা না হলে বাড়িতে শুয়ে মায়ের বকবকানি শুনি, আমার ভারী ভালো লাগে। মা সারাদিন কাজ করে আর উষ্টুম ধুষ্টুম বকে, কোন কথার সঙ্গে কোনো কথার লিঙ্ক নেই, তবু ভালো লাগে। যাই হোক, এখন দেখি নীলপরির বাড়ি কান্নাকাটি কেন। গেট খুলে ঢুকতে গিয়ে দেখি পাশের বাড়ির দোতলা থেকে মিত্তির জেঠি আর তারপর পাশের বাড়ি থেকে মান্না কাকু উঁকি মারছে। সানগ্লাসটা মাথায় তুলে শাহরুখের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে হাত দিলাম, ও জেঠি, ও মান্না কাকু। বাইরে থেকে উকি দিয়ে কি দেখছেন? নেমে এসে দেখুন না, বিপদ হয়েছে কিছু নিশ্চয়ই। উমা, দুটো মুখই টুপ করে সরে গেল।
আশ্চর্য মানুষ মাইরি, উঁকি মেরে দেখবে কিন্তু সাহায্য করার বেলা নেই। কাল তো নীলপরি এসেছে বাড়ি, পুজোতে আসেনি এবার, পড়ার চাপ আছে বোধহয়। ডাক্তারি নাকি গাঁতিয়ে পড়তে হয়, আর এই মোটা মোটা বই পড়তে হয়। কি করে জানলুম? আরে হাই সেকেন্ডারি তো পাশ করেছি। আমার খুব বন্ধু ছিল অয়ন, ক্লাসের ফার্স্ট বয়। ও এখন ইন্টার্নশিপ করছে। ওর কাছেই অনেক কিছু শুনি, জানতে পারি। ও বাড়ি এলে এখন আমার সঙ্গে দেখা করে, কাঁধে হাত রেখে হাঁটে। আমি তখন রাস্তায় অন্য সবার মুখগুলো দেখি। বিজন কাকুর বাড়িতে ঢুকে সোজা ওপরে উঠে এলাম, আওয়াজটা ওখান থেকেই আসছে কিনা। ড্রয়িং রুম পেরিয়ে একটা ছোট ঘর থেকে আওয়াজ আসছে কান্নার। ঢুকে দেখি বিজন কাকু মেঝেতে চিত হয়ে পড়ে আছে, ব্যথায় কাতরাচ্ছে। আর নীলপরি আর কাকিমা কাঁদছে না, কান্নার মতো আওয়াজ করে ওদের মেনি বেড়ালকে ডাকছে। মেনিটা বইয়ের আলমারির ওপরে চেপে বসে আছে, নামছে না কিছুতেই। নীলপরি আর ওর মা আমাকে দেখেই যেন আশার আলো দেখতে পেল। ও রাজুদা, গুলতি নামতে পারছে না অত উঁচু থেকে, সকাল থেকে কিচ্ছু খাইনি, দেখো না। খাওয়ার কথা বলতেই নিজের পেটটা ছুঁচুই করে উঠলো, পেটে ছুঁচুই ডন মারছে। আর আমি সমাজ সেবা করতে এসে দেখি এই কেস। কিন্তু নীলপরি বলে কথা, তাই বেড়াল নামানোর আপ্রাণ চেষ্টা করলাম। ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বইয়ের আলমারি, গুলতি এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়াচ্ছে, কিন্তু ধরা দিচ্ছে না। অনেক চেষ্টা করে গুলতির আঁচড় টাচড় খেয়ে নামালুম। নীলপরির এক মুখ হাসি দেখে পরিশ্রম সার্থক। চলে আসছিলাম, কাকি বললেন খেয়ে যাও বাবা, এত বেলা হয়ে গেছে। দেখলাম নীলপরিও তাই চাইছে। বিজন কাকুকে আগেই উঠিয়ে বসিয়ে দিয়েছিলাম। বিজন কাকু বললেন, হ্যাঁ রাজু খেয়ে যাও। না, মানুষটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। কি ভাবছেন, এলাম ওদের সাথে এক টেবিলে? মাথা খারাপ নাকি? এতক্ষণ আমার কথা শুনে কি তাই মনে হয়? আমার মা না খেয়ে বসে থাকে আমার জন্য রোজ। সে আমার ফিরতে যতই দেরি হোক না কেন, কত বলেছি তুমি খেয়ে নিও, কিন্তু মা খায় না। তাই বাড়ি ফিরে চললাম। টোটোয় বসার আগে সানগ্লাসটা চোখে পরে নিয়ে একবার শাহরুখ খানের মতন করে ওদের বারান্দায় দাঁড়িয়ে থাকা নীলপরিকে দেখে হাত নেড়ে টোটো চালিয়ে দিলাম। মাথার উপর আকাশটা বহু বৃষ্টির কান্নাকাটির পর আজ নীলে নীল শামিয়ানা টাঙিয়ে হাসছে। কোথাও যাবার হলে ডাকবেন, হাজির হয়ে যাব। একটা পুরনো কবিতা বলছে, সে পাগলা ঝোড়া। সেদিন পুরনো বইয়ের থেকে পেলাম তোর সেই চিরকুট, চারটি শব্দ বেড়াল এঁকে, চল পালাই দে ছুট। হাসতে হাসতে কান্না পেল, কান্না মাখে তোর মুখ। এখনো কেন উথাল পাথাল তোর ভাবনায় আমার মুখ। সেই থেকে তুই মনটা জুড়ে, এলোমেলো ভাবনারা সব। আকাশ গায়ে তোর ঠিকানা, তোকে ছোঁয়া অসম্ভব। হোয়াটসঅ্যাপে লিখছে তাই, পাগলা ঝোড়া কেমন আছিস? এখনো কি সেই হুল্লোড়ে দৌড়ে জাপটে আদর করিস? এখনো কি গান গাস তুই? এখনো বিষ্ণু সুদিন পড়িস? এখনো কি রে গিটার বাজাস? আগের মতো কাব্য করিস? এখনো কি রে তেমন আছিস আকাশ ছোঁয়ার দুঃসাহস? এখনো কি রে ডাকলে বলিস আদেশ করুন, ইয়েস বস? আমার কথা কি বলি বল, ছিল যেমন তেমনই আছে। আগে ছিলিস তখন হাজার নালিশ ছিল তোর কাছে, তখন তুই ছটফটিয়ে কি শুনতিস কি জানি তা। তবুও তোকে শুনিয়ে দিলে কমেই যেত বুকের ব্যথা। এখন আমি সংসারী মা, এখন আমি আমার না। পুতুল খেলা তোর সাথে নয়, এ সত্যিকারের ঘর কন্যা। আমার এখন সময় কোথায়? রান্না, বাটি, অফিস, স্কুল। সময় কাটায় আঁচল বাঁধা। আমি এখন এক পুতুল। গান তো কবেই ভেসে গেছে নিষেধে আর কোলাহলে। গীতাঞ্জলি একলা বড় দীর্ঘশ্বাসে চোখের জলে। আমার এখন ভোর থেকে রাত, খুন্তি নাড়াই তানপুরা। হেসেল বিকেল সব একাকার, জীবন নিজেই ধামা ধরা। ইচ্ছে করে এক ছুটে যাই সেই কিশোরীর খোলা ছাদে, গলা ছেড়ে গাই রবীন্দ্রনাথ, মাথা রেখে তোর কাঁধে। আগের মতো না পারলে এই বলবি, এই শোন আব্দুলিস, কিংবা বলবি আদর দে না, কিপটেপনা কেন করিস? দিদির কাছে ঠিকানা পেলাম, সঙ্গে চলো ভাসে। ইচ্ছে করছে এক্ষুনি যাই ছুটতে ছুটতে তোর কাছে। ফোন করেছি, বললো তুই ধরা ছোঁয়ার বাইরে নাকি। আবার আবার কত অপেক্ষা, কত অপেক্ষা বলতো বাকি। পাগলা ঝোড়া, ফোনটা দেখিস,
ফোনটা করিস কাল দুপুরে, কাজের শেষে বসবো যখন, তোর ভাবনায় মনের ঘরে। আজকে শুধু ভালো আছিস এই কথাটা লিখে দিস। শেষ করছি, কিপটেমি নয়, এক সমুদ্র আদর নিস, এক সমুদ্র আদর। আজ এই গানের তালে হৃদয়ে দোলে, মিঠে বাতাস যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসে মন দোলে। ও আজ এই গানের তালে হৃদয়ে দোলে, মিঠে বাতাস যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসে মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই কোকিলাটা কুহু কুহু কার লাগি গো বাজে, ওই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটা কুহু কুহু কার লাগি গো বাজে, ওই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই নাক বিঁধেছে নাক ছাবিতে, কান বিঁধেছে দুলে, ওই লাল কপালে সিঁদুর গো খোপার বাঁধন ফুলে। ওই নাক বিঁধেছে নাক ছাবিতে, কান বিঁধেছে দুলে, ওই লাল কপালে সিঁদুর গো খোপার বাঁধন ফুলে। ওই পশ্চিম পাটে সূর্য নামে পারুই নদীর ঘাটে। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। আজি গানের তালে হৃদয়ে দোলে, মিঠে বাতাসে যায় রে বয়ে, হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসে মন দোলে। ওই সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইলো না, এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। তোমারই জন্যে অনির্বাণ দত্ত। তুমি চাইলে কি না দিতে পারি আমি, কাক টাকা ভরে উঠে। তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো তুলে নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে ওই উঁচু কারমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, কিংবা আমলকি থোকা পেরে দেবে, অমনি আমার চরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তত্তর করে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। আর তেমনি তোমার বুকে ঠিক মাঝখানটাতে শিরশিরিয়ে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো, আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্যে। যদি বলতে সমুদ্র তোল পার করে পর্বতের চূড়ে গিয়ে বরণ্যের বেড়া ভেঙে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলো তোমার পায়ে ছেঁকিয়ে বলতাম, এই দেখো। তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই তুমি চাইলে না কিছু। এটা শিরোনামহীন প্রথমটাই। ছোটবেলায় চাঁদ মামা আসতো, সাইকেলের ক্রিং ক্রিং বেল বাজিয়ে। বসন্ত কাকু দিয়ে যেত বেশিরভাগ 20 বছর আগের প্রকাশিত গল্পের পুনঃমুদ্রণ। পড়তাম,
মন ভরতো না। এক মুখ হাসি নিয়ে বসন্ত কাকু চাঁদ মামা দিত। আমি মন দিয়ে শুকতারার ছবি দেখতাম। বসন্ত কাকুর হাত ধরে শুকতারাও ঘরে ঢুকলো। পাশের বাড়ির অমল জানলার সামনে বসে ছবিতে রং ভরতো। বসন্ত কাকুর ঝোলা থেকে নবকল্লোল, আনন্দলোক উকি ঝুঁকি দিত। ছুটিতে মামা বাড়ি যেতাম। চাঁদ মামা, শুকতারা, অমল মাঝরাতে চাঁদের ওপর আসর জমাতো। মাঝরাতে ছাদের ওপর আসর জমাতো। সামনে চণ্ডীদাসের পাঠের ঢিবির আশ্যাওরা শিরিষে রং লাগতো। জারুল পারুল গায়ে জড়াতো গোলাপি মায়া। হলুদ ঝালর ঝুলিয়ে হাতছানি দিত অমল তাস। লাল মাটির ধুলো থেকে অজানা মন কেমনের সুর ছড়াতো বাতাসে। পলাশবনের ভেতর দিয়ে ফেরার সময় রেলগাড়িটা আপাদ মস্তক রঙিন হয়ে যেত। দ্বিতীয় সংলাপ। বয়ে চলা নদীর ঢেউ গুনতে গুনতে সে বলে ওঠে, ভালোবাসা কি জানো? আমি ছিলাম তীরের সাথে জলের চুম্বনের ঘোরে। দুজনেই ছিলাম বহতা নদীর জল ছুঁয়ে, একেবারে পাশাপাশি, বড় কাছাকাছি। মাথা ঝাঁকিয়ে আবদারি স্বরে বলি, তুমি বোঝাও। সে বলে, ফুলের ওপর নির্ভার বাতাসের ভেসে যাওয়া। আমার চোখে জমাট বিস্ময়। তাহলে সে তো আর ফিরবে না, ঘ্রাণ নিয়ে পাড়ি জমাবে নিরুদ্দেশে। আমি যে বড় দৃষ্টি সুখ লোভী। সে বলে, ভালোবাসা তো সাগরের মতো, বিস্তৃত, উদার। বলি, সমুদ্রে যে চোখের জলের মতোই লোনা। সে বলে, ভালোবাসা আকাশের মতো, বন্ধনহীন। হাত বাড়িয়ে বলি, তবে এসো দুজনে পাখি হই, খড়কুটো দিয়ে বাঁধি নীর। ঝড়ঝঞ্ঝায় পাখনার আবডালে নিবিড় বিশ্বাসে চাপটে ধরে রাখি একে অপরকে। বসন্ত এসে গেছে। বাতাস থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে হিম। অতি দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে দৃশ্যপট। তুমি দূর আকাশের দিকে আঙুল তুলে বললে, জানো, দুদিন বাদে ওখানে আগুন জ্বলবে। আমি ভয় পেয়ে হুঁকড়ে গেলাম। যত রাজ্যের আজে বাজে চিন্তা ভিড় জমালো। তুমি হাত ধরে বললে, ভয় কি, চলো দেখে আসি। তার আগে পায়ে বাঁধলে মর্মধ্বনির নিক্কণ, উড়ে দিলে উদাসী মলয় পবনের আঁচল, সারা অঙ্গে ছড়িয়ে দিলে বুনো ফুলের রেণু, তাতে ঢেলে দিলে ঝিম ধরা মাতাল গন্ধ, নবীন কিশলয়ের সজীবতা মাখিয়ে দিলে দুই গালে, খোঁপায় গুজে দিলে হলুদ পলাশ, দু চোখে ঢেলে দিলে রঙিন ভাগ অঞ্জন। তারপর কিংসুক বনের মাঝে কানে কানে বললে, বসন্ত এসে গেছে, ইচ্ছে খুশির প্রজাপতি হবে না প্রকৃতি। কবিতার নাম বসন্ত এসেছে। আদিগন্ত প্রসারিত সরিষা ক্ষেতের হলুদে ব্রত কথা উচ্চারিত হচ্ছে। লাল পতাকা দুলিয়ে শিমুল পলাশ বুঝে নিচ্ছে আকাশের জ্যামিতি। স্বর্গীয় এক মিঠ ভূমিষ্ঠ হচ্ছে ঝরা পাপড়ি আর ঝরা পাতা উড়ানো হাওয়ায়। মেঘনীল জারুলের পরতে পরতে কি শুশ্রূষা। প্রকৃতির সমস্ত বৈকল্য সরিয়ে দিয়ে খুশির তালে তালে কি এক সঞ্জীবনী মন্ত্র ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। সমস্ত শরীর মন সৌন্দর্য শুষে নিতে নিতে তারস্বরে যেন বলতে চাইছে, বসন্ত এসেছে, ওরে বসন্ত এসেছে, আবার বসন্ত এসেছে। ফেলে আসা বসন্তের দিনগুলি মনে পড়ে। তখনও এমনই হলুদ ছিল সরিষার ক্ষেতে, তখনও আকাশ এমনই আগুন শিমুলে পলাশে, তখনও দক্ষিণা বাতাস হৃদয় জুড়ে। আমরা নবীন, উন্মুখ, কুতূহলী, পুষ্পমঞ্জরি আর আবির কণা ছুঁড়েছি পরস্পরে। পলাতকা সেই দিন মনে পড়ে। যখন থাকবো না তখনও বসন্ত আসবে ঋতুচক্রে ফিরে। নূতন নবীনের দল বলবে, ওরে বসন্ত এসেছে। তারাও কুসুম মঞ্জরি আবিরের কণা ছুঁড়িবে পরস্পরে। আনন্দ হিল্লোল তুলে খুশিতে ভাসবে। এ বসন্তে চাষ করি, এ কলম লাঙ্গল হোক, পৃথিবীকে নবীনের তরে প্রস্তুত রাখি, মানবিক চেতনায় জাগরূক রাখি। ভাবিকালের নবীনের দল
যেন অমলিন মনে অমলিন প্রাণে বসন্ত উৎসবে মাতে। বলে, ওরে বসন্ত এসেছে, খুশির হাওয়া লেগেছে, এসো নরনারী কৌতূহলী বসন্ত উৎসবে মাতি। লাল গোলাপের গোপন কথা। সেদিন যখন খোপার গোলাপ মাটিতে যায় পড়ে, যত্নে তারে কুড়ায় নিলে, রাখলে বুকে ধরে। আবার যেদিন দেখা হলো তিস্তা নদীর ধারে, রক্ত গোলাপ হাতে দিয়ে আসলে ধীরে ধীরে। শিশির ভেজা গোলাপ দিলে একলা এসে ভরে, বললে কত স্বপ্ন কথা হাতটি আমার ধরে। কল্পনাতে ছোট্ট ঘরে আলপনা যাই এঁকে, প্রণয় তৃষা পূর্ণ হবে তোমার মুখ দেখে। কাশ্মীরের ওই গোলাপ বাগে ঘুরেছি কত, সকল স্মৃতি উঠছে ভেসে, দেখছি ছবির মতো। প্রেমের সুভাষ চারিদিকে, সুখের কথা প্রাণে, নয়নেতে ভালোবাসা বিধাতারই দানে। দুইটি জীবন পড়ল বাধা গোলাপ মালার ডোরে, মাতলো হিয়া প্রেমের খেলায়, কাটলো সময় ঘুরে। শপথ নিয়ে বন্দি হলাম ফুলের বাসর ঘরে, আসর খানা রাঙিয়ে দেয় পাপড়ি গোলাপ ঝরে। অল্প গোলাপ রুখিয়ে রাখি আলমারির এক কোণে, যতবারই দেখি সেসব ব্যথা জাগে মনে। যুদ্ধ থেকে ফিরলো তোমার রক্ত মাখা দেহ, লাল গোলাপের গোপন কথা জানবে না আর কেহ। রক্ত গোলাপ শুকিয়ে গেছে কোন সে ভাগ্য দোষে, আজকে তোমার স্মৃতির পাতায় আগলে আছি বসে। পাপড়িগুলো পড়ছে খসে বেদনারই ভারে, বিচ্ছেদের এই যাতনাকে আজকে জীবন হারে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারা। ওগো তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলেম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলেম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে হেরি হেরি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারা। ওগো তাই হেরি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খোঁজিস তারে কাঙাল বেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে তোরা খোঁজিস তারে কাঙাল বেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখা মেলে না, মেলে না, তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে, পড়ে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে,
আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারা। ওগো তাই হেরি তাই, যেথায় সেথায় তাই আমি, যেদিকে পানে প্রাণে মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। নমস্কার, ধন্যবাদ। জীবন সামনে এসে প্রাক্তন প্রাক্তন প্রেমিককে যদি হঠাৎ করে মনে আসে, তাকে চিঠি লিখতে ইচ্ছে করে, সেই নিয়েই আমার একটি লেখা। এটা আমার কণ্ঠে ভালো যাবে মনে হচ্ছে। জীবন সামনে তো প্রতিশ্রুতি মনে আছে সেই দিনটার কথা তোমার? হিতৈষীদের এড়িয়ে নিরালার জায়গা খুঁজে নিয়েছিলাম। নিজেদের বিবেক সংযত রুচি লঙ্ঘন করেনি, শুধু দুজোড়া চোখ মুগ্ধ হয়ে একে অন্যকে দেখছিলাম। একটা স্বর্গীয় স্বপ্নের আবেশের দ্বারা জালে জড়িয়ে কত প্রতিশ্রুতি, ভালোবাসার অতল তলে তলিয়ে থাকবো আমরা। বিশ্বাসের সেতুটা কঠিন পাথরের থেকে যাবে, মৃত্যু ভাঙবেই না, আরো বেশি পরজন্মেও। ভালো লাগছিল শুনতে, প্রেমিক মন হয়তো আবেগের বশে এরকমই ভাষায় কথা বলে। তুমি কাব্য করে বলতে, তোমাকে যদি কেউ হারাই আধারে পাবো না ঠাঁই। তুমি কাছে এলে জানো সবকিছু আমি পাই। তুমি ছাড়া এ জীবনে আর কিছু নাই চাই। তোমার কাব্য শুনে লজ্জায় রাঙা হয়ে যেতাম। তোমার বলিষ্ঠ কণ্ঠে যখন আবৃত্তি চোখ বুঝে শুনতাম, মনে হতো বলিষ্ঠ কণ্ঠের মতো একটা বলিষ্ঠ আস্থার হাত আমাকে শক্ত করে ধরে রেখেছে। তখন আমি থাক সেসব, ওসব তো অতীত। অমক টানের একটা ভালো লাগার অনুভূতি, জানো অবুঝ মনে, জানো অবুঝ মনে এখনো তোমার দু চোখের ভাষা হৃদয় স্পর্শ করে। মুহূর্তে মুহূর্তে মনে হয় না একটা মেরুদণ্ডহীন অবয়ব ভেসে ওঠে। গোলাপের পাপড়ি গুলো একটা একটা করে খসে পড়েছে। কেমন আছো সুশোভন? তোমার স্ত্রী সুস্মিতা আর মিষ্টি মেয়ে সুচিস্মিতা। জীবন সামনে এসে হিসাব নিকাশ করতে বসে মনে হলো এ জীবন তোমার ঠিকানা লেখা ছিঁড়ে ফেলা খাম। আমি একটা গল্প পাঠ করবো করে গল্প নিয়ে এসেছিলাম। তো তার আগে একটা ঘটনা বলি যে একটা সময় বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে বাংলার বিভিন্ন শহরে বঙ্গীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হতো। সেটা 50-এর মন্বন্তর আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এরকম সময়ে বন্ধ হয়ে যায়। তো তখনকার অবিভক্ত বাংলায় ফরিদপুরে যেবার সম্মেলন হচ্ছে, তাতে মূল সভাপতি ছিলেন শরৎচন্দ্র।
শরৎচন্দ্র তাকে সভাপতি পদে বরণ করে নেওয়ার পরে তিনি চেয়ারে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন যে এখানে কেউ এমন কোনো আচরণ করবেন না যে আমার যেন ওই চেয়ারে বসে না চিন্তা করতে হয় ইনি কতক্ষণে থামবেন। তো আমি এখন এই গল্প পাঠ করতে শুরু করলে গল্প কেউ শুনলে সবাই ভাবতে থাকবে কখন শেষ হবে গল্পটা। তা আমি আর গল্প পাঠে যাচ্ছি না, এই ঘটনাটা বললাম। আর একটা একটু বেসুরো কথাই বলি, এই আজকে ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন্স ডে নেপথ্যে একটা মৃত্যু আছে, ভালোবাসার জন্য প্রাণ দিতে হয়েছে। আবার দেশকে ভালোবাসার জন্য ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এবং আরেকটা নাম আমার এখন মনে আসছে না, তাদেরও কিন্তু ফাঁসির আদেশ হয়েছিল এই 14ই ফেব্রুয়ারি। তো আজকের ছেলে মেয়েদের তো আমাদেরও পাঠ্যপুস্তকে তো এসব কোনোদিন আসেনি, সেখানে শুধু স্বাধীনতা সংগ্রামে একটা পরিবারের অবদান সবাইকে জানানো হয়েছে। কিন্তু এইসব ঘটনা প্রায় আজকে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যারা মাতোয়ারা হয়ে থাকে তারা কিন্তু কেউ এগুলো স্মরণ করে না যে এই দিনেতেই 3 জন স্বাধীনতা সংগ্রামী তাদের মৃত্যুর আদেশ শুনতে হয়েছিল। যাকে এইটুকু বলেই আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আর সেতুর নিশ্চয়ই পরবর্তী কোনো সবাই যদি সুযোগ পাই গল্পটা পাঠ করবে। প্রথম কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের নিঃশব্দ চরণে প্রেম। নিঃশব্দ চরণে প্রেম এসেছিল দুয়ার মারিয়ে, ঘরে ও ঘরের বাইরে। তখন ছিল না অন্ধকার, আলো ছিল, ভালো ছিল, ছিল না তাপ, যা ছিল তা থাকে না কখনো। একটি মানুষ ছিল সুন্দরের অপেক্ষায় বসে, নিঃশব্দ চরণে প্রেম এসেছিল দুয়ার মারিয়ে। যেন সরীসৃপ, যেন গন্ধ, যেন হৃদয়ের দোষ উল্লেখযোগ্যতা ভেঙে, বাগদান ভেঙে এসে গেছে। মানুষ তো বৃদ্ধ হয়, ভোগের নদীতে পার ভাঙে, শরীরে, দুয়ারে, কাঠে কীট বাঁধে, উপযুক্ত বাসা গিট ভাঙে, গাঢ় ভাঙে, ভেঙে যায় উজ্জ্বল পাথর, গৃহ বাড়ি ধসে যায় পুরাতন প্রেমের কম্পনে। যে যাই, যেভাবে যাই, ভেঙে ভেঙে দিয়ে যেতে থাকে। নিঃশব্দ চরণে প্রেম তবু আসে দুয়ার মারিয়ে। আমার একদিন সব হবে, খাঁ খাঁ রোদে তোমার মতন অমন একটা ছাতা হবে, বাদলা দিনে বৃষ্টি ভেজা নীল মলাটের খাতা হবে, ভোরের বেলার পাটোয়াতে ঘাস ফুলেদের মেলা হবে, যখন তখন কষ্টগুলো ঘুম পাড়ানি মেলা হবে। আমার একদিন সত্যি হবে, রোদ পোহানো চাদরখানা শীত সকালে আমার হবে, নীল যে বোতাম আজ ছেড়লো সেও সেদিন জামার হবে। ফুলের ভেতর চুপ্পি থাকা অপেক্ষারাও ক্লান্ত হবে, দূরের পথে হাঁটতে থাকা দুর্ভাবনাও ক্ষান্ত হবে। ক্লান্ত হতে একখানা হাত কষ্ট ছুঁয়ে কথা হবে, শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো সবুজ তরু লতা হবে। আমার একদিন সত্যি হবে, আমার একদিন সত্যি হবে। পথের ধারে ধুলোর মোড়ে গন্ধ মাখা আঁচল হবে, আয়না জুড়ে চুপি সারে চোখ ভর্তি কাজল হবে। হঠাৎ নামা সন্ধে বেলায় আলসেমিতে আদর হবে, বুকের ভেতর লুকিয়ে থাকা চুপ শিশুটি বাঁদর হবে। রাত দুপুরে মাথার নিচে একটি মাত্র বালিশ হবে, পাগলামিতে নাকের ঘষায় ফিসফিসিয়ে নালিশ হবে। তোমার অমন ওঠার সিঁড়ি হয়তো সেদিন নামার হবে, কিংবা সেদিন আমি ছাড়া আর সকলই আমার হবে। আমার কিন্তু সত্যি হবে, আমার একদিন সত্যি হবে। কবিতার নাম এটো। প্রেম ফেরে মধ্যপথে, ছুঁয়ে দিলে জানো না গৃহস্থের অনেক বাজ। জীবনের পাঠ্যশালে পড়েছি যে নেকোনো হাড়ির ভাত চাইলে খাও, পেটের জ্বালায় ও যে পুষ্টিকর।
কিন্তু হাড়ি ছুলে যে এটো, ও ভালোবাসা তোমার যাই হোক, প্রমাণ দিতেই হবে শুদ্ধাচারের। নিকোনো পাত্র আর তুমি দুই এক, জলে ধুয়ে প্রমাণ দেবে শুদ্ধতা। হাসলে ও অন্ন হোক আর রন্ধ্রের শক্তি, নিত্য দিনে ও এটো ছুলেই অলক্ষী। পরবর্তী একটা ছোট্ট আরেকটা কবিতা পাঠ করি, অপরাজিতা। ছুতে চেয়েছো অর্ণবের উত্তালতায়, ভেসে আসা কোষের মূল্যহীন মুক্তটি, নির্বাক দৃষ্টি নিরীক্ষণ করলো ভঙ্গ। বালুচরে একাকী তুমি, সুদূরে দৃষ্টি, ঝাপসা চোখে বেয়ে যাচ্ছে বণিকের নৌ। ধনিক তুমি, দম্ভে ক্লান্তিহীন হয়েছো, ঝাপসা দু চোখে সিক্ত নোনা জলেই অব্যক্ত সময় হলো স্থির অচেনায়। তবু তুমি তুলেছ জয়ের ধ্বনিটি, যন্ত্রণা গ্রাস করেই হলে নীলকান্ত। ঘৃণা পুঞ্জীভূত হলো হৃদয়ের স্বাক্ষরে, তবু তুমি অনন্যা, প্রেমে অপরাজিতা। ধন্যবাদ।